বর্তমান রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত অনিশ্চিত। 2014 আমরা নির্বাচনে যেতে চাইনি, 2024 আমরা নির্বাচনে আমাদেরকে জোর করে করা হয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি উঠছে, এই ব্যাপারে আপনার মন্তব্য কি? আমি মনে করি এটা দাবিটা সঠিক নয়। অন্তর্বর্তীকালীন সরকারের আর আশীর্বাদ পুষ্ট এখানকার সঙ্গে জড়িত সংশ্লিষ্ট তারাই দল করছেন। আমি মনে করি সংস্কারটাই এই মুহূর্তে খুব একটা দরকারি জিনিস নয়। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মানবজমিন বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে আজকে আমাদের সঙ্গে আছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। আমরা আজকে তার সাথে রাজনৈতিক বিষয়াদি নিয়ে আলোচনা করব। কেমন আছেন আপনি? আল্লাহর রহমতে ভালো আছে। আজকে আমি আপনাকে বর্তমান যে রাজনৈতিক বিষয়াদি সেই বিষয়াদি নিয়ে কয়েকটি প্রশ্ন রাখবো। প্রথম প্রশ্নটি হচ্ছে যে বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতিকে আপনারা কিভাবে দেখেন? দেশ কি নির্বাচনের দিকে যাচ্ছে কিনা? বর্তমান রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত অনিশ্চিত এবং আমি মনে করি বেশ একটা বিপজ্জনক পরিস্থিতির দিকে দেশ ধাবিত হচ্ছে, আমার আশঙ্কা হচ্ছে। এখনও আমরা নিশ্চিতভাবে বলতে পারছি না সামনের দিকে কি হতে পারে। নির্বাচনের জন্য সবাই অপেক্ষা করছে এই আশা নিয়ে যে নির্বাচিত সরকার যদি সমগ্র জনগণের সমর্থন পুষ্ট হয় এবং দেশি বিদেশি শক্তি যদি তাকে সেভাবে স্বীকৃতি দেয়, সমর্থন করে, তাহলে সেই সরকারের পক্ষে এই পর্বত প্রমাণ যে সমস্যা সামনে দেখা যাচ্ছে, আমরা বর্তমানে ফেস করছি এবং সামনে দেখা যাচ্ছে, এটা হয়তো কিছুটা হলেও সমাধান হবে। সেই জন্যই নির্বাচনটা যত তাড়াতাড়ি হয় ততই ভালো, এটা আমি মনে করি। আমাদের এটাই বিশ্বাস এবং বেশিরভাগ জনগণ এখন চাচ্ছে। বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার যেগুলো খুব ফান্ডামেন্টাল জিনিস, যেটা একেবারেই বলা যায় যে সাধারণভাবে মানুষের যেটা প্রত্যাশার একটা রাষ্ট্রের কাছে, সেগুলো কোনোটাই ঠিক মতো পূরণ হচ্ছে না। প্রথমটা হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেটা যে কোনোভাবেই হোক এটা স্থিতিশীল হচ্ছে না বা স্বাভাবিক হচ্ছে না। প্রায় সময়ই হঠাৎ করেই অনেক কিছু ঘটছে যেটা সরকারের নিয়ন্ত্রণের বাইরে, এবং কে কাকে কি নিয়ন্ত্রণ করছে ওটাও বোঝা যাচ্ছে না। জানমাল ইজ্জতের নিরাপত্তাহীনতা প্রকটভাবে দেখা দিয়েছে জনগণের মধ্যে। শঙ্কা, সবসময় সবাই ভয়ে থাকতে হয়। আর সেকেন্ড হলো জিনিসপত্রের দাম বাড়ছে, মূল্যস্ফীতির কোনো রকমই কমছে না। সে প্রতিদিনই সব জিনিসের দাম বাড়ছে এবং জিনিসের অ্যাভেলেবল হচ্ছে না। অনেক জিনিস লম্বা লাইন দিয়ে টিসিবিতে দাঁড়িয়ে আছেন মানুষ, এমনকি মধ্যবিত্ত শ্রেণীর মানুষ, তাও বেশিরভাগ মানুষ না পেয়ে ফিরে যাচ্ছেন। তো মানুষের কষ্টে আছে। তার থার্ড যেটা পয়েন্ট হচ্ছে, আমি সবচেয়ে বেশি যেটাকে মনে করি গুরুত্বপূর্ণ এই মুহূর্তে, সেটা হলো বেকার সমস্যা। বাংলাদেশের একটা বড় সমস্যা, সবসময় ছিল, কিন্তু ইদানিং এই রাজনৈতিক অস্থিরতার কারণে, স্থিতিশীলতার না থাকার কারণে নতুন করে বিনিয়োগ হচ্ছে না। ব্যবসা বাণিজ্য অনেকগুলো বন্ধ হয়ে গেছে, অনেকগুলো বন্ধ হয়ে যাচ্ছে। ব্যাংক ভালো মতো ফাইন্যান্স করতে পারছে না, ঠিক মতো ফাংশন করছে না। তার জন্য অনেক ধরনের ইন্ডাস্ট্রি সাফার করছে। সব মিলিয়ে প্রচুর মানুষ বেকার হচ্ছে প্রতিদিন। তো বেকারত্ব বাড়ছে, মানুষের জিনিসপত্রের দামের বাড়ার কারণে ক্ষুধা বাড়ছে, অভুক্ত মানুষ বাড়ছে, আর আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণাধীন নেই। এই পরিস্থিতিটা একটা দেশের জন্য বিপজ্জনক পরিস্থিতি। যে কোনো সময় একটা সামাজিক অস্থিরতা সৃষ্টি হতে পারে, ব্যাপকভাবে এটা ছড়িয়ে পড়তে পারে এবং একটা রাষ্ট্রীয় পর্যায়ে এটা একটা বিপর্যয় সৃষ্টি করতে পারে। কেননা একবার যে কোনো সময় যে কোনো বিষয় নিয়ে যদি সামাজিক অস্থিরতা সৃষ্টি হয়, তাহলে আবার একইভাবে সঙ্গে সঙ্গেই জিনিসপত্রের দাম বাড়তে থাকে, আবার ইন্ডাস্ট্রি এগুলো সাফার করে, ব্যবসা বাণিজ্য সাফার করে। তো এটা একটা ভিসিয়াস সার্কেল, মানে একটা দুষ্ট চক্রের মতো এটা বাড়তেই থাকে এবং এই অবস্থায় গিয়ে দেশ একটা বিপর্যয়ের সম্মুখীন হতে পারে, মানে যেটাকে বলা হয় ফেইল্ড স্টেট, কোনো কিছুই নিয়ন্ত্রণের কারণেই। এই ধরনের দিকে দেশ ধাবিত এখনও। আমরা চাই যে এটা একটা জায়গায় বন্ধ হোক এবং এটাকে উন্নতির দিকে আসুক। সেটার একমাত্রই সমাধান এখন পর্যন্ত ধারণা করা হচ্ছে যে একটি শক্তিশালী সরকার মানে জনসমর্থন পুষ্ট সরকার। জনসমর্থন পুষ্ট সরকার মানে জনগণের ভোটে সঠিকভাবে নির্বাচিত, জনগণকে প্রতিনিধিত্ব করে এই ধরনের একটি সরকার। তো এই জন্যই আমরা মনে করি যে এই ধরনের পরিস্থিতি যতক্ষণ পর্যন্ত না হবে, নিশ্চিত না হবে, ততক্ষণ অনিশ্চয়তা থাকবে এবং অনিশ্চয়তারা একটা বিপর্যয়ের দিকে ধাবমান দেশ, এই ধরনের আশঙ্কা আমাদের বাড়তেই থাকবে প্রতিদিন। জাতীয় পার্টিকে সংস্কার যে প্রক্রিয়া তার বাইরে রাখা হচ্ছে, এই ব্যাপারে আপনারা মন্তব্য দিচ্ছেন? তো এটা খুব দুর্ভাগ্যজনক। ওনারা আমাদের মতামত নিতে পারতেন, তবে আমি মনে করি সংস্কারটাই এই মুহূর্তে খুব একটা দরকারি জিনিস নয়। এখানে একটা জিনিস, কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। আমার ব্যক্তিগতভাবে আমি যেটা বুঝতে পেরেছি বা স্বাভাবিকভাবে যেটা ধারণা করা যায়, এই পুরো
বিপ্লব বলি বা আন্দোলন বলি যাই বলি যেটা ঘটেছে সেটার মধ্যে বেসিক্যালি দুটো জিনিসের উপরে মানুষ সারা দেশের মানুষ এক হয়েছে, ম্যান্ডেট দিয়েছে দুটো জিনিস। একটা হলো শেখ হাসিনা সরকারের পতন, এটা ছিল সকলে একমত ছিল, এইটা সকলে একমতে এটার উপরে আন্দোলন এসছে। আর দ্বিতীয়টা ছিল যে এক নায়কতন্ত্র যে সৃষ্টিকারী যে আমাদের শাসন পদ্ধতি, ওটার কিছু পরিবর্তন দরকার। এই দুটো এজেন্ডার উপরেই কিন্তু আন্দোলনটা হয়েছে। তো এখন এই দুটোর এজেন্ডার উপরে যে একটা হলো যে যখন শেখ হাসিনার পতন হয়েছে এটা হয়ে গেছে, সেকেন্ড হলো একটি নতুন শাসন পদ্ধতি। শাসন পদ্ধতির ব্যাপারে কিন্তু কোনো ম্যান্ডেট জনগণ দেয়নি কাউকে। শাসন পদ্ধতি কিভাবে হবে সেটা জনগণকে জানাতে হবে সবাই, যে আমরা এই শাসন পদ্ধতি চেঞ্জ করতে চাচ্ছি। জনগণ যদি তার উপরে তাকে সমর্থন দেয় তখনই শুধু এটা হওয়ার কথা। আমি ঘরে বসে রিসার্চ করে একটা একাডেমিক পেপার তৈরি করতে পারি, কিন্তু এটাকে জনগণের কাছে প্লেস না করা পর্যন্ত এবং জনগণকে এটাকে গ্রহণ না করা পর্যন্ত এটা বাস্তবায়নের অধিকার কাউকে দেওয়া হয়েছে বলে আমি মনে করি না। যেহেতু আন্দোলন হয়েছে যে একনায়কতন্ত্রবাদ সৃষ্টিকারী সংবিধান বা এগুলোর কিছু পরিবর্তন দরকার, কিন্তু কি পরিবর্তন দরকার, কোথায় পরিবর্তন দরকার, কিভাবে পরিবর্তন, কোনটা করতে হবে কোনটা করতে হবে না, এটা কিন্তু জনগণ কোনো ম্যান্ডেট দেয়নি। এই ম্যান্ডেট যতক্ষণ পর্যন্ত কাউকে না দেওয়া হয় ততক্ষণ পর্যন্ত এই কাজটা নিয়ে অগ্রসর হওয়া একটা আমি মনে করি একাডেমিক ডিসকাশন হতে পারে। আলটিমেটলি এটাকে পরবর্তী নির্বাচিত সরকারের কাছে দিতে হবে, অথবা কোনো ভোটের সময় যদি কোনো দল চায় যে আমরা দল এই পরিবর্তন করব, এটার উপর আমাদের ভোট দেন, তবে সেইভাবে যদি জনগণ তাকে ভোট দেয় সেটাই হতে পারে। কাজে এখন এই মুহূর্তে সংস্কার প্রস্তাব নিয়ে আলাপ আলোচনাটা আমি মনে করি একটা সেমিনার টাইপের বিষয়। এটাকে রাজনৈতিক গুরুত্ব আমার ব্যক্তিগত পর্যায়ে এটা খুব একটা রাজনৈতিক গুরুত্ব আছে বলে আমি মনে করিনি। জনগণ এই ধরনের সংস্কার করতে হবে এইটার ম্যান্ডেট জনগণ কাউকে দেয়নি। ওটা আপনি বলতে পারেন যে আমরা এটা বের করলাম, এটা হতে পারে, কিন্তু জনগণ যখন ওটাকে ইয়েস বলবে তখনই আপনি করতে পারবেন। তার আগে পর্যন্ত সংস্কার নিয়ে আলাপ আলোচনার এটা ব্যক্তিগতভাবে আমি যতটুকু ধারণা করি বেশিরভাগ মানুষই মনে করে যে এই মুহূর্তে সংস্কার আলাপ হতে পারে, সংস্কার করা এই মুহূর্তে কারোর ম্যান্ডেট নেই। আমরা জনগণের প্রত্যাশা অনুযায়ী কর্মসূচি নিয়ে এগিয়ে যাই। জনগণ এটাতে যদি আমাদের ম্যান্ডেট দেয় আমরা সেটা বাস্তবায়নের চেষ্টা করি। আমরা সামনের দিকে রাজনৈতিক পরিস্থিতি যেটা দেখতে পাচ্ছি সেটাতে জনগণের যে প্রত্যাশা সেটা পূরণের জন্য যে ধরনের জিনিসগুলি দরকার, যেমন সাধারণ মানুষ বাঁচতে চায়, আইন শৃঙ্খলা সঠিকভাবে চায়, সুশাসন চায়। একমাত্র সঠিকভাবে বলতে গেলে সুশাসন মানে হলো আইনের শাসন এবং একই সঙ্গে ন্যায় বিচার ভিত্তিক সমাজ ব্যবস্থা, বৈষম্য থাকবে না, কম বেশি থাকবে না। সুশাসন মানে আইনের শাসন অর্থ হলো আইন দুষ্টের যেমন দমন করবে শিষ্টের পালন করবে, আর আইন সকলের জন্য সমানভাবে প্রযোজ্য হবে, এটা সুশাসন। আর আমরা স্পেসিফিক্যালি যে প্রবলেমগুলি এখন বাংলাদেশকে হান্ট করছে, বেশিরভাগ সময় বাংলাদেশের মানুষ যেটার জন্য অস্থির হয়ে গেছে সেটা হলো আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে। আমরা চাই যে আইন শৃঙ্খলার এটা উন্নতি করার জন্য কী ধরনের কী দরকার এগুলো আমরা জনগণের সামনে তুলে ধরবো। এখন যে চলছে না, সব কিছু ভেঙে পড়ছে কেন, এগুলো। আর দ্বিতীয় হলো জিনিসপত্রের দাম কীভাবে কমানো যায়, কী করলে আমরা সঠিকভাবে, এবং চাকরির সুযোগ কীভাবে সৃষ্টি করা যায়। আমরা এগুলোকে প্রায়োরিটি দিয়ে জনগণের সামনে আমাদের এজেন্ডা নিয়ে হাজির হতে চাই এবং আমরা মনে করি আমরা সবসময় জনগণের পাশে ছিলাম এবং জনগণের সমস্যা সমাধানে সচেষ্ট ছিলাম এবং জনগণ যারা উপলব্ধি করছে তারা আমাদেরকে সমর্থন করেছে, এখনও করবে ইনশাল্লাহ। সামনের দিকে আমরা জনগণের সমস্যা নিয়ে তাদের সামনে সমাধানগুলো নিয়ে সামনে এগিয়ে যাব এবং আমরা বিশ্বাস করি যে এগুলো জনগণের সমর্থন আমরা লাভ করব। জাতিসংঘের রিপোর্টে বিগত হত্যা নির্যাতনে আওয়ামী লীগ সরকার জড়িত বলা হয়েছে, এ ব্যাপারে আপনার মন্তব্য? না, এটা তো জড়িত, সেটা কোনো সন্দেহই নেই। তবে একটা কথা হলো, এই রিপোর্ট যেটা দিয়েছে এটা কিন্তু একটা প্রাইমারি ফেস তারা পেয়েছে যে এরকম আমরা দেখলাম। এটাকে কিন্তু আলটিমেটলি বিচারের মাধ্যমে স্পেসিফিক্যালি প্রুভ করতে হবে কে কতটুকু ভাবে ইনভলভ ছিল, কে কতটুকু করেছে। এটা ওনারা বলেছে এই ধরনের ঘটনা ঘটেছে বলে আমাদের পরে প্রতীয়মান হচ্ছে। এটা প্রাইমারি ফেসই মানে এটা কিন্তু ডকুমেন্ট লিগ্যাল, আমার যতটুকু জানা এটা কোনো লিগ্যাল ডকুমেন্ট হিসাবে ওখানে জাস্ট একটা যে ছিল, কিন্তু কে ছিল, কতটুকু সময় কিভাবে ছিল, এগুলো নিয়ে পুরো পুঙ্খানুপুঙ্খভাবে বিচারের মাধ্যমে এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে বিচারের মাধ্যমে এটার শাস্তি দেওয়া উচিত। ডেফিনেটলি সেখানে কিছু তো হিউম্যান রাইটস ভায়োলেশন হয়েছে, এটা আমরা বারংবার বলেছি। আমি তো সবসময় পার্লামেন্টে বলেছি, বাইরে বলেছি, সব জায়গায় বলেছি। তবে সেটা নিয়েই এটা সম্পর্কে আমার মনে হয় কারোই কোনো সন্দেহ নেই। তবে বিচারগুলো হতে হবে আমি মনে করি সঠিক বিচারের নামে যে
লক্ষ লক্ষ মামলা দেওয়া হচ্ছে, লক্ষ লক্ষ মানুষকে বিভিন্নভাবে অবশ্যই জড়িত করা হচ্ছে, মানুষকে হ্যারাসমেন্ট করা হচ্ছে বিভিন্নভাবে। আমি মনে করি এগুলো ঠিক হচ্ছে না। আসল উদ্দেশ্যকে পাশ কাটিয়ে আমরা যেটা করছি, সাধারণ মানুষের উপর অত্যাচার, নির্যাতন অথবা বেশিরভাগ নিরপরাধ মানুষকে ব্যক্তিগত স্বার্থে, ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থের জন্য যে ধরনের এগুলোকে ব্যবহার করা হচ্ছে, এটা থেকে বিরত থাকা উচিত। রাজনৈতিক কারণেও এটা ব্যবহার করা উচিত না। বিচারের জায়গায় থাকবে, বিচারকরা সম্পূর্ণ নিরপেক্ষ ভঙ্গিতে দেখবেন বিচারের কতটুকু মাল মশলা আছে, কোথায় কার সাক্ষ্য প্রমাণ আছে, তার উপরই শুধু রায় হওয়া উচিত। এটি হলো ন্যায় বিচার ভিত্তিক সমাজ। আমরা চাই যে ন্যায় বিচারের মাধ্যমে এগুলোর সুরাহা করা হোক। ডেফিনেটলি কিছু হিউম্যান রাইটস, মানবাধিকার লঙ্ঘন হয়েছে, কিছু আন্তর্জাতিক অপরাধ, ট্রাইব্যুনালে অপরাধ সংগঠিত হওয়ার মতো অপরাধ হয়েছে, এটা আমরা জানি। তবে এটাকে সঠিকভাবে চিহ্নিত করতে হবে এবং প্রমাণ করতে হবে। শেখ হাসিনা আসলে বারবার তার ফেসবুক লাইভে এসে বলছেন যে এসবের সঙ্গে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক এবং জামাত শিবিরা যুক্ত। আসলে এই জায়গায় সে মিথ্যাচার করছে কিনা? এটা তো সম্পূর্ণ জিনিসটা ইনভেস্টিগেট না করলে তো আমরা বলতে পারবো না। আমরা তো সবসময় আন্দোলনের সময়, আমি যতগুলো বক্তৃতা বলেছি সেটা বলছে একটা অহিংস আন্দোলন। এই অহিংস আন্দোলনে সরকার সহিংসতা করছেন, খুব অবিচারে নির্বিচারে গুলি করছেন, এগুলো সঠিক কাজ হচ্ছে না, এটা অন্যায় হচ্ছে। এগুলো তো আমি বিভিন্ন সময় বলছি। কিন্তু পরবর্তীকালে শোনা গেল যে যারা যারা আন্দোলনের সঙ্গে নেতৃত্ব দিয়েছেন বা জড়িত ছিলেন বলেছেন, তাদের কেউ কেউ গর্ব করে বলেছেন যে আমরা সহিংসতা করেছি, আমরা নাশকতা করেছি, এই জন্যই সরকার পতন হয়েছে, না হলে কি সরকার পতন হতো কি না। কাজে এগুলোর সঙ্গে তৎকালীন সময় সরকার যে একটা বয়ান দিতেন এবং অনেক অন্যান্য আন্দোলনের সময় যে বলতেন যে সঙ্গে কি বলে এটাকে জঙ্গিবাদ জড়িত, জঙ্গিরা, আমি সেটাও আমার কয়েকটা বক্তব্যে বলেছিলাম যে এই কথাগুলো বারংবার আওয়ামী লীগ সরকার যখনই আন্দোলন হয় তখনই বলে এখানে জঙ্গিবাদ জড়িত হয়ে গেছে এবং ভুয়া কতগুলো জঙ্গি বের করে তাদেরকে নিয়ে শাস্তি দেওয়া হয়। কাজেই আমরা তখন এটাকে রিজেক্ট করেছিলাম। কিন্তু যখন আন্দোলনকারীদের পক্ষ থেকে এই ধরনের ক্লেম করা হলো বলে আমরা বিভিন্ন কী বলে এটাকে ইউটিউব বিভিন্ন মিডিয়াতে দেখলাম, তখন এটা নিয়ে একটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে, জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে, আমাদের মনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে যে আসলেই কী হয়েছে ঘটনা। সেটা ইনকোয়ারি করে সম্পূর্ণ বুঝলে পরেই বোঝা যাবে। যেহেতু কেউ ক্লেম করেছেন যে তারা করেছেন, শেখ হাসিনা ক্লেম করেছে তারা করছে, আমরা বলেছি না, এটা মিথ্যা কথা, এটা ঠিক বলছেন না। ওনারা বাড়িয়ে বলছেন সবসময় জাস্টিফাই করার জন্য, ওনাদের যে তারা যে জোর করে মানুষ বেশি অতিরিক্তভাবে বল প্রয়োগ করছেন সেটা জাস্টিফাই করার চেষ্টা করছেন। কিন্তু পরবর্তীকালে আন্দোলনকারীদের পক্ষ থেকেই এটাকে সমর্থনে বলা হয়েছে। আরও একটা রাজনৈতিক দলের একজন নেতাও দেখলাম একটা ইউটিউবে পরিষ্কারভাবে বললেন যে আমরা থানা ঘেরাও দিয়ে মেরে ফেলেছি, এটা করেছি সেটা করেছি। এসব কথা সত্য মিথ্যা আমরা জানি না, তবে এগুলো মিডিয়া এসছে, কাজে একটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে কিছুটা হলেও। ছাত্রদের নতুন দলের ব্যাপারে আপনার মন্তব্য কী? ছাত্ররা নতুন দল করবে, এটা আমরা ওয়েলকাম করি। তাদের কিছু প্রত্যাশা আছে, তাদের কিছু দেশের কিছু দেওয়ার জন্য তার ইচ্ছা আছে, এটাকে আমরা ওয়েলকাম করি। তবে এখানে কয়েকটা জিনিস খেয়াল করতে হবে, যেটা হলো যে প্রত্যাশাগুলো যেটা আমি বললাম, প্রত্যাশাগুলো কিন্তু জনগণকে দুটো প্রত্যাশাই আমি মনে করি একেবারে 99% লোকের মধ্যে ছিল। একটা হলো শেখ হাসিনাকে পতন করাতে হবে, পরবর্তীকালে যেন শেখ হাসিনার মতো আরও কেউ সৃষ্টি না হয় তার জন্য শাসন ব্যবস্থার কিছু পরিবর্তন করতে হবে। এই দুটো হলো মেইন এজেন্ডা, এগুলোর উপরই সাধারণ মানুষের অ্যাকসেপ্ট করেছে। ছাত্ররা যদি এইটার উপরে করতে চায় তাহলে আমি যেটা আগে বলেছিলাম যে শেখ হাসিনার পতন হয়ে গেছে, এখন ওনাদেরকে কী কী করলে একনায়কতন্ত্র থেকে দেশ মুক্তি পাবে, তার জন্য কী কী ধরনের স্টেপ নেওয়া উচিত, সংবিধানে কী পরিবর্তন দরকার, অন্য জায়গায় কী পরিবর্তন দরকার, সেটা নিয়ে তারা জনগণের কাছে যেতে হবে। পার্টি করার পরে ওই এজেন্ডা নিয়ে জনগণের কাছে গেলে জনগণ যদি তাদের ভোট দেয় তখনই তারা কিন্তু এটা করার জন্য তারা আমি মনে করি সঠিক হবে। এখন ওনারা জনগণের ওনারা পাননি যে যেটা ওনারা করতে চাচ্ছেন সেটাই তারা অ্যাকসেপ্ট করবে, আমি মনে করি যেটা আর কি। আর দ্বিতীয় পয়েন্ট হলো এইটা সরকারি মোটামুটি অন্তর্বর্তীকালীন সরকারের আর আশীর্বাদ পুষ্ট, এখানকার সঙ্গে জড়িত সংশ্লিষ্ট তারাই দল করছেন এবং এই সরকার বলেছেন যে যারা দল করছেন তাদের কথা সরকার থেকে বলা হয়েছে, তারা আমাদের নিয়োগদাতা, তারা আমাদের অভিভাবক, তাদের কথা আমরা মেনে নেই বা আমরা সমর্থন করি। কাজে সরকার এটাকে সরকারি পৃষ্ঠপোষকতায় দলটা তৈরি হচ্ছে এবং সরকারের অর্থ এবং প্রশাসনের সুযোগ সুবিধা ব্যবহার করা হচ্ছে। এটা একটা লেভেল প্লেয়িং ফিল্ডের জন্য অন্যান্য দলের পক্ষে এটাকে লেভেল প্লেয়িং ফিল্ড হিসাবে এটা একটা বাধা হয়ে দাঁড়াতে পারে, অন্যান্য দলের কাছে এটা একটা সমস্যা হতে পারে। আর এটা একটা বিষয়। আর যেটা পরের বিষয় সেটা হলো যে
তোমার দল দল গঠন করার পরেও যদি এই তত্ত্বাবধায়ক সরকার এই ইন্টারিম গভর্নমেন্টের আন্ডারেই নির্বাচন হয়, সে তখন এই প্রশ্নটা আবার বেশি করে দেখা দিবে যে ওনাদের নিরপেক্ষতা নির্বাচন সময় থাকবে কিনা। কিংস পার্টি করতে পারে, যেমন জাতীয় পার্টিও কিংস পার্টি বলা যায়, বিএনপিও কিংস পার্টি ছিল, কিন্তু 90-এর পর থেকে একটা আন্দোলনের মাধ্যমে একটা জনমত সৃষ্টি হয়েছে যে যে সরকারে থাকবে সে আর নির্বাচনে অংশগ্রহণ করতে, তার দল নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। তো সেই কারণে এখন যদি ওনারা এই ইন্টারিম মধ্যবর্তীকালীন সরকার থাকেন এবং তারা যদি নির্বাচন করেন এবং এই ছাত্রদের দল যদি গঠিত হয়, তারা যদি সেই নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করেন, তাহলে এনাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন দেখা দিতে পারে এবং সেই পুরানো কথা আবার আসতে পারে যে আমরা সরকারে থেকে যখন আমরা নির্বাচন করতে দিতে চাই না, যেহেতু এটা লেভেল প্লেইং ফিল্ড হয় না, সরকারের সমর্থনপুষ্ট দল যারা সরকার যাতে ওন করছেন তারা সরকারের থেকে আবার যদি নির্বাচনে অংশগ্রহণ করে তাদের দল, সেটা কতটুকু নিরপেক্ষ অবাধ হওয়া সম্ভব, এটা নিয়ে প্রশ্ন দেখা দিতে পারে। কাজেই এগুলো বিষয়ে নিষ্পত্তি হওয়া দরকার যে বিফোর এটা কোনো সমস্যার সৃষ্টি করার আগে। আমি মনে করি এগুলো জেনুইন কনসার্ন, এগুলোকে সামনে রেখেই আমাদের অগ্রসর হওয়া উচিত। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি হচ্ছে, এর ব্যাপারে আপনার মন্তব্য কী? আমি মনে করি এটা দাবিটা সঠিক নয়। আমার কথা হলো যে আমি যখন জামাতকে নিষিদ্ধ করে তখনও আমি এই প্রশ্নটা বলেছিলাম যে আমরা একটা বহুদলীয় গণতন্ত্র চর্চা করতে চাই, সব ধরনের মানুষই দল করার অধিকার আছে, সব ধরনের মানুষই নির্বাচন করার অধিকার থাকবে। এই ধরনের শুধু রাষ্ট্রবিরোধী অথবা যারা অস্ত্রের মাধ্যমে অথবা সহিংসতার মাধ্যমে নিজেদের মতামত চাপিয়ে দিতে চায়, নিয়মতান্ত্রিক রাজনীতিতে ফলো করতে চায় না অফিসিয়ালি, সেসব দল ছাড়া বাকি সবাই এই রাজনীতিতে থাকা উচিত। আমি মনে করি থাকলে যেটা হবে সেটা হলো সব ধরনের মানুষ, যেমন নির্বাচনে ভোট দেওয়ার একটা দরকার, অবাধ সুষ্ঠু নির্বাচন হতে গেলে সব ধরনের মানুষের নির্বাচনে প্রতিযোগিতা করাটাও তেমন দরকার। সেই হিসাবে সকলের সব রকম চয়েস থাকতে হবে, তাহলেই অবাধ সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে, যে নির্বাচন সঠিক অর্থে দেশের জনগণের মতামতের বহিঃপ্রকাশ বা প্রত্যাশা অনুযায়ী ফলাফল হবে। মানে জনগণ যেরকম যে কী চায় সেটা তার সঠিকভাবে প্রতিফলিত হবে। না হলে কাউকে বাদ দিয়ে নির্বাচন করলে, যেটা বিএনপি জামাতকে বাদ দিয়ে নির্বাচন করায় আওয়ামী লীগের যে অবস্থা হয়েছে একই অবস্থা হবে। আর বড় একটি দল যদি সামনে, আওয়ামী লীগ এবং বিএনপি, এটা আমি তখনও 2024 সালের নির্বাচনের আগের থেকে বারংবার বলেছিলাম, দুটোর জন্যই একটা যে কোনো যদি আমাদের নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে এটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হয় না, কারণ তাদের ভোট পার্সেন্টেজ হিসাবে খুব মেজরিটি পার্সেন্টেজ থাকে আওয়ামী লীগ অথবা বিএনপির। একটা বাদ দিলে ওইখানে একটা বিরাট অংশের নির্বাচনে ঠিকমতো পার্টিসিপেশন আসে না। তাতে করে সকল দলের পার্টিসিপেশন না হলে যেটা সমস্যা হবে সেটা হলো ভবিষ্যতের একটা অস্থিতিশীলতা থেকেই যাবে এবং যে কোনো সময় এটাকে বড় ধরনের একটা সমস্যা সৃষ্টি করতে পারে, যেটা আওয়ামী লীগের সময় হলো। এই অস্থিতিশীলতা আওয়ামী লীগে যেমন দীর্ঘদিন লেগেছে আন্দোলন, এটা হয়তো অল্প সময়ের আন্দোলনেই এই ধরনের সমস্যা একটা বড় ধরনের পরিবর্তন আবার হতে পারে। কেননা এখন অর্থনৈতিক পরিস্থিতি এবং রাজনৈতিক পরিস্থিতি, সার্বিক সব কিছু মিলে আমার মনে হয় যে দেশের যে ভঙ্গুর অবস্থা, সেখানে সকলে মিলেমিশে থাকলে দেশটাকে যত সুন্দরভাবে চালানো যাবে, বিভাজন করার চেষ্টা করলেই দেশের সমস্যাটা আরও প্রকট হবে। এমনকি আমি একটা কথা অগ্রিম বলে দিই, যেটা হয়তো ভবিষ্যতে কোনো সময় এটাও চিন্তা করতে হবে, সেটা হলো এই রকম পরিস্থিতিতে বিশ্বের যে কোনো দেশ যে সামনে খুবই আমার সমস্যা এবং এমন সমস্যা যেগুলো সমাধান খুব সহজ হবে না আমাদের জন্য, সকলে মিলেমিশে থাকি। এইসব ক্ষেত্রে একটা রিকনসিলিয়েশন করা, সকলে মিলে এবং জাতীয় সরকার গঠন করা, এই ধরনের পদ্ধতিতে গেলেই ভবিষ্যতের যে কোনো সমস্যা হলে আমরা সকলে মিলেমিশে থাকলাম, কেউ অর্ধেককে থাকলে সকলেই অর্ধেককে থাকলাম। এটা হয়েছে। আমরা 71 সালের মহান মুক্তিযুদ্ধের পরে বঙ্গবন্ধুর সময় কিন্তু আমাদেরকে একটা সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছিল, তারপরে কিন্তু বেতন যারা চাকরি করতেন সবাইকে কিন্তু বেতন কমিয়ে দেওয়া হয়েছিল ব্যাপক হারে, মানুষ গ্রহণ করেছিলেন। সবাই মিলেমিশে থাকলে একটা বিধ্বস্ত জাতি যে কোনোভাবে বাঁচিয়ে রাখতে হবে, সামনে এগিয়ে যেতে হবে, সেখানে একতার খুব কোনো একটা বড় বিকল্প নেই। সকলে মিলেমিশে থাকার চেষ্টা করা উচিত, প্রতিহিংসার বদলে ভালোবাসা বা মানে ওই মনোভাব নিয়ে আসা উচিত, ঘৃণা না ছড়িয়ে ভালোবাসা ছড়ানো উচিত আমাদের মধ্যে, প্রতিহিংসা না ছড়িয়ে বন্ধুত্ব, এটাই কি আমার মনে হয় প্রমোট করা উচিত।
তাহলেই দেশ এই বিপদ থেকে উদ্ধার হয়ে সামনে এগিয়ে যেতে পারবে। সেখানে কাউকে বাদ দেওয়া, কাউকে করে, এটা হয়তো খণ্ডকালের জন্য কিছু মানুষের বেনিফিট হবে, বাট ইন দ্য লং রান সার্বিকভাবে এটা দেশকে ক্ষতিগ্রস্ত করবে এবং সমস্যা আরও বৃদ্ধি করবে বলে আমি আশঙ্কা করি। সর্বশেষ একটি প্রশ্ন রাখবো, যেটি বিগত আওয়ামী লীগ শাসনামলে আপনাদের ভূমিকা যথাযথ ছিল কি, এবং কোনো ভুল থাকলে আপনারা দুঃখ প্রকাশ করবেন? না, এটা আমাদের যথাযথ ছিল, এটা ভুলের কিছু ছিল না। আমাদেরকে যেটা করানো হয়েছে সেটা অনেক সময় আমরা বাধ্য হয়ে করতে হয়েছে নানান ষড়যন্ত্রের কারণে। আমরা বিএনপি এবং আওয়ামী লীগ দুটোর তরফ থেকে 90-এর পর থেকে বিএনপির তরফ থেকে সরাসরি আমাদের মামলা হামলা, আমাদের সভা সমিতি বাদ করা, অফিস আদালতে অ্যাটাক করা, এটা বিএনপির আমলে প্রায় সময় আমরা এটা দেখেছি। আর আওয়ামী লীগের আমলে আমাদের দলকে বিভক্ত করে একটা প্যারালাল দল তৈরি করে আমাদের মতবাদগুলোকে উল্টা মতবাদ দিয়ে একটা দেশে একটা বিভ্রান্তি সৃষ্টি করে আমাদেরকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করা, এই ষড়যন্ত্রের শিকার আমরা দীর্ঘদিন থেকে হয়েছি। সবসময় আমরা জনগণের পক্ষে কাজ করার চেষ্টা করেছি, সবসময় আমরা জনগণের পক্ষেই কাজ করেছি। শেষ পর্যন্ত যে কোনো সময় জনগণের যেখানে প্রয়োজন, যেখানে যেভাবে হলে প্রয়োজন, সেভাবে আমরা কাজ করার চেষ্টা করি। 2014-ও আমরা নির্বাচনে যেতে চাইনি, 2024-এ আমরা নির্বাচনে সেইভাবেই আমরা দেওয়ার জন্য আমাদেরকে জোর করে করা হয়েছে। আর শেষ পর্যন্ত গিয়ে এই আন্দোলন বা সংগ্রামের সময় আমরা জনগণের সঙ্গে সবসময় ছিলাম, সব আন্দোলনের সময় ছিলাম।